আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের কতটুকু ভূমিকা থাকবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের কী কাজ করতে হবে সে বিষয়ে কথা হলো। দুজন প্রিয় মানুষকে আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন জনাব শামীমুর রহমান শামীম, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা। জনাব শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। জি, ধন্যবাদ। এবং আমার সাথে আছেন ডান পাশে আছেন বাহাদুর ইসলাম ইমতিয়াজ, কেন্দ্রীয় নেতা জাতীয় পার্টি এবং সদস্য সচিব ঢাকা জেলা জাতীয় পার্টি। ইমতিয়াজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি বিশেষ আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি। ইমতিয়াজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠান, যেহেতু হচ্ছে যে আপনি জাতীয় পার্টির রাজনীতিতে দীর্ঘদিন ধরে জড়িত এবং গণমাধ্যম কয়েকদিন আগে আপনি কয়েকটি টেলিভিশনেও কথা বলেছেন আর কি, যে জাতীয় পার্টির বিষয়গুলো নিয়ে আর কি, সবকিছু মিলে আর কি। তো সরকার একটি ক্লান্তিলগ্ন পার করছে, জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলছে বা ভাবছে সরকার। এরই মধ্যে দেখেছি আপনাদের চেয়ারম্যান গত কয়েকদিন আগে হচ্ছে যে একটি বক্তব্যতে অনেক বিশ্ব যে জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে যেতে পারবে না সরকার, বা নির্বাচন করতে দেওয়া হবে না, বা জাতীয় পার্টি ছাড়া এদেশের কেউই সরকার গঠন করতে পারবে না, বা সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কি মনে করছেন আসলে জাতীয় পার্টিকে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, এবং জাতীয় পার্টির রাজনীতি বা কোন দিকে যাচ্ছে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আজকে এই চ্যানেল এস কর্তৃক আয়োজিত মুক্ত আলাপ, এই আলাপের সঞ্চালক আপনি, নয়ন ভাই, এবং আমার ছোট ভাই বললাম, ছোট ভাই সাগর ভাই, উনি একটা জেলার সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের। আপনাদেরকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী, বিশেষ করে আমার সাভার ঢাকা 19 আসনের নির্বাচনী এলাকার সমস্ত জনগণ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলকে, এবং আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারটা, এবং সাম্প্রতিক আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাহেবের যে বক্তব্য, এটা সারা দেশব্যাপী আলোচনায় সমালোচনা এটা আসছে। আপনাদের মিডিয়াতেও এটা তোলপাড় শুরু হয়েছে। দেখুন, 5 তারিখের এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার অনেক আগের থেকেই, সেই কোঠা আন্দোলন যখন হয় 2018 সনে, তখন থেকে কিন্তু আমাদের নেতা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের স্যার সংসদে দাঁড়িয়ে কিন্তু সরকারকে বলছেন যে এটা যৌক্তিক একটা দাবি, এই দাবিটা মেনে নিতে হবে সরকারের, আপনারা মেনে নিন। ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন। এরপরে 5 তারিখের আগের থেকে যে সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনগুলো হচ্ছিল, সেই আন্দোলনগুলোতে আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তিতে এবং দলীয় ফোরামে বারবার উনি প্রমাণ করতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন যে আমরা চাপে পড়ে হোক বা যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, বাট তাদের যে অন্যায় অপরাধ সেটাকে কিন্তু আমরা কখনোই করি নাই, সাপোর্ট দেই নাই, বা তাদের পক্ষে ছিলাম না, কিন্তু আমাদের কিছু করার ছিল না। এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সাথে বারবার উনি একত্রিত ঘোষণা করছেন। আপনারা মিডিয়াতে দেখবেন, আমার কাছে আছে অবশ্য, কবে, কোথায়, কখন, কোন মিডিয়াতে আমাদের নেতা জি এম কাদের স্যার এই ছাত্রদের পক্ষে কথা বলছেন। দেখেন, আমাদের নেতা জাতীয় পার্টির একটা আমাদের কেন্দ্রীয় ফোরামে সম্পাদক মণ্ডলীর মিটিং, একটা আলোচনা সভা করে সেখানে রেজুলেশন আনছিলেন, যখন 6 জন নেতাকে আপনার জেলখানায় নেওয়া হলো, ডিবিতে নেওয়া হলো। আচ্ছা,
তখন আমাদের নেতা বলছিলেন যে ওদের জন্য যদি উকিল দিতে হয়, অ্যাডভোকেট দিতে হয়, আইনি কোনো সহযোগিতা করতে হয়, সেটাও আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। আচ্ছা, এমনকি আমরা এই ছাত্রদেরকে যারা যুদ্ধ করতেছে তাদেরকে মুক্তি সেনা উপাধি দিলাম। এগুলা বিভিন্ন মিডিয়ায়, পত্রিকায়, টেলিভিশনে বিভিন্ন জায়গায় আছে, আমার কাছেও ডকুমেন্টস আছে। এগুলো কিন্তু মিথ্যা না, সত্য। এরপরও বারবার যখন নাকি আপনারা আমাদেরকে মিছিল করতে দিবেন না, মিটিং করতে দিবেন না, বাড়িতে আগুন দিবেন, নেতাদেরকে যেখানে পাবেন সেখানে মারবেন, আগুন দিতে যাবেন, এই যে আমাদের উপর যে একটা মানে আওয়ামী টেক দিয়ে যে আমাদেরকে যে এইভাবে যে মানে আমাদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, তাতে তো আমরা মনে করি শত্রুর শত্রু বন্ধু না, আমাদের তো বাঁচতে হবে। আমি আপনাকে বারবার আক্রমণ করতেছি, আক্রমণ করতে 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 একটা সময় আমি আমার বাঁচার জন্য আমার পাশে কে শত্রু কে বন্ধু আমি দেখবো না, তারে বলবো ভাই আমার বাঁচাও। এইটাই স্বাভাবিক। এখন আমাদেরকে যদি ঠেলে ধাক্কিয়ে ওই আওয়ামী লীগের দিকে নিয়ে যান, আমরা কি করতে পারি? তার মানে আপনি এই কথাটি বলতে চাচ্ছেন যে প্রতিটা হচ্ছে যে অপরাধের যে কোনো কিছুর সাথে আপনারা সেটা বিরোধিতা করেছেন প্রথম সময় থেকে আর কি। তারপর আপনাদের উপর এই ধরনের মানে কেন হচ্ছে, ট্যাগ হচ্ছে কেন হচ্ছে? আচ্ছা, দেখেন আমাদের নেতা জাতীয় পার্টির অফিসে একটা মিটিং এ, আওয়ামী লীগ তখন ক্ষমতায়, তখন বলছে দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। যখন শ্রীলঙ্কা অবস্থান হলো, দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, আপনারা সাবধান, আপনারা এখনো জনগণের দাবি মেনে নেন। আচ্ছা, এই কথাগুলো তো বাস্তব সত্য, মিডিয়াতে আছে প্রকাশ্যে। আমি আপনার কাছে জি ইমতিয়াজ ভাই, আমি আপনার কাছে আসবো। একটু শামীম ভাইয়ের কাছে যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করছিল। শামীম ভাই, সেটি হচ্ছে যে আপনারা জাতীয় পার্টির সাথে আপনাদের একটা বিরোধিতা কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, কয়েক মাস ধরে, এবং আপনার গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল আগের সরকারের সময় আর কি, সেটি আমরা অস্বীকার করছি না। কিন্তু সবকিছু মিলে বর্তমানে আপনার যে গণ অধিকার পরিষদের যে অবস্থান রয়েছে, আপনার 300 আসন নির্বাচনের কথা বলছেন, প্রত্যেকটা আসন নির্বাচনে প্রার্থী দেবেন আর কি, সবকিছু মিলে কি অবস্থায় রয়েছেন আপনারা? আপনাদের জনগণের কাছে আপনারা কতটুকু এখন পর্যন্ত আস্থা অর্জন করতে পেরেছেন বলে মনে করছেন? আপনি তো জেলার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আয়োজন আমাকে আনার জন্য, অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের যে সেন্ট্রাল লিডার ডাকসদ্য সাবেক ভিপি ডাকসুর এবং আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, উনি এখন না, দীর্ঘদিন আগে থেকেই সে বলে আসছে আমাদের হচ্ছে 300 আসনে প্রার্থী দেবে। তো সেখান থেকে আমাদের নিজ নিজ আসনে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি আমাদের দলের প্রতিনিধিত্ব হয়ে। একই সাথে যেহেতু আমি জেলার একটা দায়িত্বে আছি, সেখান থেকে আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের টাঙ্গাইল জেলার যে 8টি আসন, সেই আসনে কে কোথায় প্রার্থী হবে, কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, সব কিছু নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতেছি বা করছি। তো সেখান থেকে আমি নিজেও একজন প্রার্থী। আগামী নির্বাচনে আমার দলের ট্রাক মার্কার মনোনয়ন প্রত্যাশী আমি। তো সেখান থেকে আমি বলতে চাই, আমার জন্ম হচ্ছে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলাতে। চৌহালি উপজেলাটা হচ্ছে আপনার যমুনা নদীর করাল গ্রাসে 90% আর কি নদীতে বিলীন হয়ে গেছে, বাকি 10% উপরে আছে। তো আমার বাড়িটা ছিল সেই চৌহালি উপজেলার পাশে, যার কারণে নদী ভাঙনের কারণে আমার টাঙ্গাইলে সে বাসা বাড়ি করতে হয়, সেখানে থাকতে হচ্ছে। তো সেখান থেকে আমি টাঙ্গাইল জেলার রাজনীতির সাথে জড়িত। তো আমি যখন আমাদের সেন্ট্রাল লিডার যখন ঘোষণা দেয়, তখন থেকেই আমি আমার সেই জন্মভূমি সিরাজগঞ্জ 5 চৌহালি বেলকুচি এনায়েতপুর আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। পাশাপাশি ওই এলাকার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে যতটুকু নিজেকে সম্পৃক্ত রাখা সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি আমার জায়গা থেকে। পাশাপাশি সামাজিক সংগঠন, সকল রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজেও আমাকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছি। তো সেখান থেকে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে আমার নেতা যে ঘোষণা দিয়েছে তার চেয়েও ভালো কিছু আগামীতে হবে ইনশাল্লাহ।
সে বলছে 300 আসনে প্রার্থী ঘোষণা করবে, মানে 300 আসনে কিন্তু 300 প্রার্থী ঘোষণা করবে সে। সেইখানে আমরা, আমার আসনে আমরা 3 জন প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী। তো এরকম অনেক আসনে আছে একাধিক প্রার্থী বা একাধিক মনোনয়ন প্রত্যাশী। তো আমাদের নেতা আমাদের কাছ থেকে যেটা আশা বা প্রত্যাশা করেছিল, তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জাতীয় পার্টির সাথে আপনাদের একটি বিরোধ রয়েছে, যেটি হচ্ছে যে মানে আজকে কয়েক মাস ধরে এটি একটু একটু বেশি আকার ধারণ করেছে আর কি। কোন জায়গাটি থেকে আপনারা কি তাদের বিরুদ্ধে কেন অনেকগুলো বিষয়ে তারা বলছে যে মিছিল মিটিং বা বিভিন্ন সময় আপনাদের সাথে তাদের একটা দ্বন্দ্ব রয়েছে? জি, আসলে বিগত দিনে আপনারা দেখছেন যে যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের সাথে তারা যেভাবে জড়িত ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি, তো এখানে বলার অপেক্ষা রাখে না যে তাদের সাথে যে তাদের একটা রাজনৈতিক সম্পর্ক বা ইন্টারনাল যে একটা সম্পর্ক সেটা আছে, এটা কিন্তু পরিষ্কার। তো সেখান থেকে বর্তমান সময়ে এই জাতীয় পার্টির যে অবস্থা, এই অবস্থা কিন্তু তারা তখন পরিষ্কার করে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিন্তু তারা পরিষ্কার করে নাই। আচ্ছা। এখন তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করে যাচ্ছে যে না, আমাদের চাপের মাধ্যমে বা আমাদেরকে বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে তাদের সাথে রেখেছে, কিন্তু আসলে কিন্তু তা না। আমরা বিগত দিনে দেখেছি যে কিছু কিছু সময় আমাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। বিপিনুল হক নূর সহ আমরা সকল জেলা পর্যায়ে এই আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেই সব জায়গাগুলোতে আমি দেখছি যে আওয়ামী লীগের পাশাপাশি এই জাতীয় পার্টির নেতৃবৃন্দও আমাদের এই হামলা মামলায় জড়িত ছিল। এবং হচ্ছে এই যে প্রশাসন, এই প্রশাসনকে তারাও অনেক বেশি চাপ প্রয়োগ করতো আমাদের উপরে যেন দমন পীড়ন চালায়। তো সেখান থেকে আমরা তখন থেকে এই জাতীয় পার্টির বিরুদ্ধে কাজ করে আসছি, এখনও করি। তবে তারা যদি এটা বুঝতে পারে যে না, আমরা আওয়ামী লীগের চাপের মুখে তাদের সাথে থাকতে বাধ্য হয়েছি, তাহলে সেটা তারা পরিষ্কার করতে পারে বা সেই জন্য তারা ক্ষমা প্রার্থনা করতে পারে, অথবা সেটাও সরকারকে জানাইতে পারে। তো তারা কিন্তু সেটা না করে তারা আগামী নির্বাচনে এই এই আওয়ামী লীগকে স্বাধীনে নির্বাচন করবে এবং এই ফ্যাসিস্ট হাসিনা ছাড়া নির্বাচনে আসবে না, এরকম কথা কিন্তু তারা বলে। এখন তারা এই, আমি বারবার বলছি, আমাদের জেলায়ও আমরা মিটিং করি সব বিষয়ে। আচ্ছা। এই জাতীয় পার্টির নিবন্ধন স্থগিত করার জন্য আমাদের যে সেন্ট্রালে যে প্রোগ্রাম হয়েছে, সেখানে কিন্তু আমাদের সেন্ট্রাল লিডারের উপর কিন্তু হামলা হয়েছে। আচ্ছা। তার পরিপ্রেক্ষিতে আমরা জেলা পর্যায়গুলোতে আমরা হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি। সেখানেও তাদের যে মনোভাব, আওয়ামী লীগ জাতীয় পার্টি খালাতো ফুফাতো ভাই বোন এরকম একটা সম্পর্ক। আমরা চাই যদি তারা তাদের ভুলগুলো বুঝতে পারে বা তাদের যে অবস্থান সেটা যদি তারা পরিষ্কার করে, তাহলে শুধু জাতীয় পার্টি না, আমরা সকল রাজনৈতিক দলের সাথে আমরা রাজনীতি করতে ইচ্ছা পোষণ করব। চমৎকার। কিন্তু তারা ক্লিয়ার করতে হবে। হুম। ধন্যবাদ। যেটি হচ্ছে যে ইমতিয়াজ ভাই, যেটি হচ্ছে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসার জন্য সরকার বলছে, যা জনগণও চাচ্ছে যে দীর্ঘদিনের অসুস্থ রাজনীতি থেকে মানুষ ফিরে আসতে চাচ্ছে, সুস্থ ধারার রাজনীতি ফিরে আসতে, সেটির জন্য কি করা দরকার? এবং আপনাদের কথাও বলছে যে আপনারা দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে ছিলেন, চাপে পড়েছিলেন যেভাবে ছিলেন, কিছুটা সময় আপনারা তাদের হয়তো বা সাথে তাদের ছায়ার নিচেও আপনারা থাকতে পারেন, সেটি আমি বলছি না, কিন্তু কি মনে করছেন সুস্থ ধারার রাজনীতি ফিরে আসতে পারে কিভাবে, যে অস্থির রাজনীতি চলছে এখন? ধন্যবাদ। ছোট ভাই অত্যন্ত সুন্দর কথা বলছেন, গঠনমূলক কথা বলছেন। ছোট ভাই যেহেতু কেন্দ্রীয় নেতৃত্বের সাথে জড়িত আছেন, পাশাপাশি জেলার দায়িত্ব পালন করতেছেন, মনে থাকার কথা 2024-এর আগে কিন্তু বিপিন নূর আমাদের পার্টির অফিসে আমাদের মাননীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের সাথে সাক্ষাৎ করতেও গেছিলেন। সাক্ষাৎ তো করছেন এবং সাক্ষাৎ করে বেরিয়ে এসে একটা মিডিয়ার সামনে কিন্তু একটা উনি সাক্ষাৎকারও দিয়েছিলেন। তো যাক, সেটা অনেকেই জানেন, আমি সেদিকে যাব না। আমি যে বিষয়টা ছোট ভাইয়ের কথার আলোকপাতে আমি বলতে চাই, দেখেন, আমরা এই 17 বছর আওয়ামী লীগের সাথে মিছিল মিটিং সভা সমাবেশে তো দূরের কথা, নিজেদের মিছিল মিটিংও আমরা কোথাও করি নেই। আমরা আমাদের দলীয় যে কোনো কার্যক্রম সেটাও কিন্তু আমাদের ছিল না। ওই সংসদ ভিত্তিক সংসদে আসা যাওয়া লেফট রাইট করা ছাড়া কোনো কাজ আমাদের ছিল না।
তো 5 তারিখের আন্দোলনের সময় আমরা এমন কোনো জায়গায় এমন কোনো মানে মিছিল মিটিংয়ে সভা সমাবেশে আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে যদি দেখা যেয়ে থাকে তাকে বিচারের আওতায় আপনারা আনেন, আমরা সহযোগিতা করব, আপনারা ফাইন্ড আউট করে দেন, আমরা সহযোগিতা করব তাদেরকে ধরায় দেওয়ার জন্য এবং বিচারের জন্য কাঠগড়ায় নিয়ে দাঁড় করাবো আমরা। পাশাপাশি আন্দোলনের সময়টা রংপুরে কিন্তু আমাদের 3টা ছাত্রনেতা গ্রেপ্তার হয়েছিল। আচ্ছা। এবং আমাদের মিছিল মিটিংয়ে আহত হয়েছিল, একটা ছেলে মারা গেছে ছাত্র সমাজের। এবং রাজু ভাস্করের সামনে কিন্তু আমাদের জাতীয় ছাত্র সমাজের আল মামুনের নেতৃত্ব ওখানে কিন্তু মাইক লাগিয়ে কিন্তু ওখানে এই প্রতিবাদটা করা হয়েছে। হয়তো আমাদের সংখ্যা কম ছিল, আমাদের সংগঠন দুর্বল হিসাবে, আচ্ছা, কিন্তু ওখানে ছিল। আপনারা দেখবেন এখনো এই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন প্রচার মাধ্যমে ঘুরে। তো এটা সঠিক না। আরেকটা বিষয় হলো, আপনি বলছেন মাপের কথা বা ক্ষমার কথা। দেখেন, আমাদের নেতা এই যে বাংলাদেশের রাজনৈতিক ট্রেডিশনে ক্ষমা চাওয়ার প্রভিশনটা খুব কম। দীর্ঘ 52-53 বছর পরেও জামাতে ইসলাম এখনো দেখলাম গত পরশুদিন ক্ষমা চাইলেন। যদি দিয়া আওয়ামী লীগ এত অত্যাচার, অন্যায়, নিপীড়ন, এত গণহত্যা করলো, এখন পর্যন্ত তাদের কোনো অনুশোচনা নাই। কিন্তু আমাদের নেতা 5 তারিখের পরে আমাদের পার্টির অফিসের মিটিংয়ে ওপেন সে গণমাধ্যমের কাছে ক্ষমা চাইছেন যে আমরা যেভাবেই হোক, যে কারণেই হোক, আমরা যেহেতু ওদের সাথে ছিলাম এর জন্য আমাদের ভুল হয়েছে এবং আমরা এটার জন্য ক্ষমা চাইছেন। তো ক্ষমা কি করছেন? ক্ষমা তো করেন নাই। 2 নাম্বার কথা হইল যে গণ অধিকার পরিষদ। আজকে আপনারা বলেন তো ভাই, আমাদের জাতীয় পার্টি যতবার গণ অধিকার পরিষদ বারবার আগুন দিছে, ভাঙছে, করছে, আমাদের একটা কর্মী তার গায়ে হাত দিছে কিনা, বা তাদের কোনো কর্মী একজন আমাদের জাতীয় পার্টির দ্বারা আক্রান্ত হয়েছে কিনা, আহত হয়েছে কিনা? হয় নাই। আমাদেরকে জনরা মারতে আসছে, পুলিশ আমাদেরকে বলছে আপনারা সরেন, আমাদের দাওয়াত দিছে পুলিশ, আমরা চলে গেছি। খালি মাঠে ওরা এগুলো করছে। আর লাস্ট যেদিন নাকি বিপিনুর যেদিন মায়ের খায়, সেটা কিন্তু আমাদের পার্টির অফিসে যখন আন্দোলন চলতেছিল, ভাঙচুর চলতেছিল, ইট প্যাটকেল মারা শুরু করছিল, তখন কিন্তু উনি আহত হন নাই বা তখন ওনাকে মারাও হয় নাই। উনি ওনার অফিসের সামনে, এটা আমরা গণমাধ্যমে দেখছি, পুলিশের ভাষ্য, আর্মির ভাষ্য, আইএসপিআর থেকে যে ইটা দিছে বিবৃতিটা, পুলিশ যে বিবৃতি দিছে, রমনাজুনের কি বলে ডিসি মামুন সাহেব যে বিবৃতি দিছে, আবার মামলা করার সময় পুলিশ যে কথাগুলো বলছে, তাতে কোনো জায়গায় প্রমাণ হয় না যে আমরা নুরু এবং গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মীর উপর আমরা হাত তুলছি বা তাকে আমরা মারপিট করছি। আমরা করি নাই। আমরা একটা শান্তিপ্রিয়, ইসলামে মূল্যবোধে বিশ্বাসী, 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আজকে জামাত ইসলাম কিন্তু ইসলামের উপর ভিত্তি করে রাজনীতি করে, কিন্তু ওদের কাজ কিন্তু ইসলামের না। আপনি দেখেন, ওরা মন্ত্রী ছিল বিএনপির সময়, জি, ওরা ইসলামের জন্য কি করছে? একটা উদাহরণ দেখাও যে ইসলামের খেদমতে ওনারা কি করে গেছেন। আর আমাদের নেতা তো ইসলামী দল না, কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। সেখানে দেখেন মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল, পানির বিল মওকুফ করছে। শুক্রবারে জুম্মা নামাজের দিন ছুটির ব্যবস্থা করছে। আমাদের নেতা রেডিও টিভিতে আজান দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের নেতা ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করছে। হেফাজতে যখন গণহত্যা হয় তখন আমার নেতা নিজে যায় পানি খাওয়াইছি।
এটা তো অস্বীকার করার কিছু নাই। জি জি, এটা সব প্রমাণিত। ইসলামের জন্য যদি কিছু করে থাকে সেটা হুসেইন মোহাম্মদ এরশাদ করছে বাংলাদেশে, আর কেউ করে নাই। আমরা আমরা একটু বিরতির পরে আবার এই বিষয়গুলো একটু আলোচনা করতে চাচ্ছি। একটা ছোট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা যাব সুপারসেন কেবলসের সেজন্য ছোট্ট বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, বাহাদুর ইসলাম ইমতিয়াজ এবং শামীমুর রহমান। ইমতিয়াজ ভাই, আপনি বলছিলেন যে আসলে ইসলামের খেদমতে বা ইসলামের জন্য আপনাদের অবদান রয়েছে এবং দেশের স্বার্থে যা কিছু করেছেন দেশের স্বার্থ করেছেন এবং আপনার একটা ক্ষমাও চেয়েছিলেন আওয়ামী লীগের সাথে যদি কোনো অপরাধের সাথে সেটি হয়, সেটি ক্ষমা চেয়েছেন আপনারা। শামীমুর রহমান, যেহেতু আপনারা এই জাতীয় নাগরিক অধিকার পরিষদের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, সেটি হচ্ছে যে জোটবদ্ধভাবে নির্বাচন করার আপনারা চিন্তা ভাবনা করছেন এবং হচ্ছে যে অনেকে বলছে যে বিভিন্নভাবে যে আপনাদের উপরে বিভিন্নভাবে ব্লেম দিতে চেয়েছিল গত 14 মাসে এর আগেও, যে বিভিন্নভাবে বিপি নুরের দলটি বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চাঁদা, বিভিন্ন জায়গা থেকে ডোনেশন নিয়ে চলে, হচ্ছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচার করতে চেয়েছে। আপনি কি বিষয়টির সাথে একমত পোষণ করছেন বা আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, আসলে আমাদের যে গণমানুষের দল গণ অধিকার পরিষদ, এই গণমানুষের দলে আসলে গণমানুষ অনুদান দেয়। এখানে যে অনুদান দেয় এটা প্রকাশ্য অনুদান দেয়। আচ্ছা, আমাদের যে বিকাশ নূর বা বিকাশ অধিকার পরিষদ বলে আপনি শুনেন, আসলে আমরা ছাত্র থেকে যেহেতু রাজনীতি শুরু করছি 18 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, তো তখন আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। আচ্ছা, আমরা ওই যে 5 টাকা 10 টাকা 500 টাকা 100 1000 টাকা ওই বিকাশের মাধ্যমে এনেই আমরা রাজনীতি করছি। হ্যাঁ, আর বিকাশের মাধ্যমে যে টাকাটা এনেছি ওটা আসলে চাঁদা না, ওটা হচ্ছে আমাদের প্রবাসে যারা ছিল বা দেশের বিভিন্ন সেক্টরে যারা কর্মে নিয়োজিত ছিল, তারা হচ্ছে তাদের জায়গা থেকে আমাদের এই যে কোটা সংস্কার আন্দোলন 18 সালের, সেই কোটা সংস্কার আন্দোলন দেখে এবং পরবর্তীতে আমাদের যে ছাত্র অধিকার পরিষদ গঠন হয়, সেই ছাত্র অধিকার পরিষদ গঠনের সব কিছু পর্যবেক্ষণ করে তারা মনে করেছে যে আসলে তারা যে ফান্ডিং ব্যবস্থা তৈরি করেছে সেই ফান্ডিং ব্যবস্থা আমাদের অংশগ্রহণ করা প্রয়োজন। তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করেছে। সেখানে কেউ 5 টাকা 500 টাকা 1000 টাকা 50 টাকা যে যা পারছে দিয়েছে। এখানে স্পেসিফিক কারো কাছে যে একটা অনুদান চাওয়া বা কারো কাছে 500 টাকার চাঁদা চাওয়া, কারো দোকানপাট লুটপাট করা বা এইরকম ভয়ভীতি দেখে চাঁদা চাওয়া, এরকম কোনো প্রমাণ আমাদের এই গণ অধিকার পরিষদের নাই। অন্যান্য রাজনৈতিক দলের অনেক আছে, আমরা আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন, কিন্তু আপনি আমাদের এই গণ অধিকার পরিষদ সম্পর্কে আপনি জানেন এবং খোঁজার চেষ্টা করেন যে আমাদের নিয়ে কোনো ব্লেম আছে কিনা। আমার মনে হয় না নাই। আর ভাই যেটা বলছে হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমার চাওয়ার ধরন কিন্তু বুঝতে হবে আমাদের। সে একদিকে ক্ষমা চাইছে, অন্যদিকে কি বলছে যে তারা হচ্ছে তাদের মানে দলের প্রধান যিনি সে বলছে যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছে কিন্তু কোনো মামলা নাই। এরকম কোনো ব্যক্তি যদি নির্বাচন করতে চায় তাকে লাঙ্গল মার্কার প্রতীক দেওয়া হবে। আচ্ছা, তাইলে এই যে ক্ষমা চাইলো আবার এদিকে লাঙ্গল মার্কার প্রতীক দিল, তাহলে কি এটা কোনো ক্ষমার ধরন হইল? আমি স্বচক্ষে দেখে আসছি যে তারা আওয়ামী লীগ মানেই ফ্যাসিস্ট। তারা বিগত দিনে যেভাবে রাজনীতি করে আসছে এটা আসলে রাজনীতি নেয়। তো সেইখানে যদি ওই দলের কোনো নেতাকর্মীকে যদি আপনার লাঙ্গল প্রতীক দেন, তাইলে আপনি ওই ক্ষমা চাওয়ার কোনো মানে হয় না। এই জন্য ক্ষমা চাইলে আপনি সেভাবেই ক্ষমা চান যেন সরকার ক্ষমা করে বা জনগণ ক্ষমা করে। ক্ষমা চাবেন, লাঙ্গল দিবেন, তাইলে মানুষ ক্ষমা করবে না। ধন্যবাদ। আমরা আশা করছি। ইমতিয়াজ ভাই, সেটি হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে আপনারা প্রস্তুতি নিচ্ছেন কিনা সেটি আমি জানি না, কিন্তু কথা হচ্ছে যদি আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়, অনেকগুলো রাজনৈতিক দল থেকে এনসিপি থেকে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, বিশেষ করে এনসিপি থেকে বলা হচ্ছে আপনাদেরকে কোনোভাবেই রাজনীতি করা দেবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। এখন পর্যন্ত মানে আপনারা এর আগে সরকার গঠন করেছিলেন বা সরকারে ছিলেন আর কি, কি মনে করছেন যদি নির্বাচনে আপনাদেরকে অংশগ্রহণ করতে নাই দেয় তাহলে হচ্ছে আপনাদের যে সমর্থন রয়েছে বা যারা রয়েছে তাদের ভোট ব্যাংক যেটা রয়েছে আপনাদের সেটা কোন দিকে যাবে বা কি করতে চাচ্ছেন আপনারা, বা আদৌ কি আপনাদেরকে ব্যান করলে কি এটা কি স্তব্ধ থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরের দেওয়ার আগে আমি একটু ছোট ভাই সাগরের একটু বিষয়টা আমি আলোকপাত করতে চাই। সাগর বলছেন যে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়ার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, কিন্তু আমরা একটা রাজনৈতিক দল সংসদে বিরোধী দল থাকা অবস্থায়
পৃথিবীর কোনো দেশে নাই যে সরকারের অপকর্মর দায়ভার বিরোধী দল নেই, কিন্তু আমাদের বাংলাদেশে সেটা নিতে হচ্ছে। আচ্ছা, রাইট। আর দ্বিতীয়ত, আমাদের নেতা 5 তারিখের পরের থেকে 2 বার, একবার ক্যান্টনমেন্টে, একবার প্রধান উপদেষ্টার এখানে আমাদেরকে ডাকা হয়েছে। তখন তো আমাদের নেতা বাহির হয়ে এসে মিডিয়ার সামনে বলছে যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং করব। কিন্তু যখন আমাদের উপরে এই অত্যাচার শুরু হইল, এটা তো 5 তারিখের অনেক পরে এসে, মোটামুটি ধরেন 6 মাস পর। এই 6 মাস পর আগে কিন্তু আমাদেরকে বলে নাই। তখন তো কিন্তু আমরা আওয়ামী লীগের কথা বলিনি, তখন আওয়ামী লীগের পক্ষে কথা বলি নাই, আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হবে না এই কথাও বলিনি। কিন্তু আমাদেরকে তো বৈষম্য তো শুরু করছে 5 তারিখের পরের থেকেই। আজকে জুলাই সনদ স্বাক্ষর আপনাদেরকে ইনভাইট করা হয় নাই। আমি সেই কথাগুলোই বলতে চাই। এখন মনে করেন যে আমাদেরকে আপনারা যদি ডাকতেন, আমাদের সহযোগিতা চাইতেন, আমাদের মনোভাব জানতে চাইতেন, আমরা সেখানে পরিষ্কার করতে পারতাম আমরা আপনাদের সাথে আছি কি নাই। আচ্ছা, আপনাদের তো আমাদেরকে তো আপনারা ডাকেন নাই, বরঞ্চ উল্টা আমাদের উপর স্টিম রুলার চালাচ্ছেন। এখন আপনি যে প্রশ্নটা করছেন, দেখেন বাংলাদেশের রাজনীতিতে এই সরকার এবং ছাত্রদের গণ আন্দোলন এবং সর্বোপরি যে বাংলাদেশে যে মানে একটা অভ্যুত্থান, অভূতপূর্ব অভ্যুত্থান, এত অংশগ্রহণমূলক অভ্যুত্থান কিন্তু ইতিপূর্বে হয় নাই। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছিল 90 ছাত্র বেসিক এবং ঢাকা ভিত্তিক, কিন্তু এই আন্দোলন কিন্তু একেবারে গ্রাম পর্যন্ত চলে গিয়েছে। অর্থাৎ এত বড় একটা অর্জন, সেই অর্জনটা আজকে মলিন হয়ে যাচ্ছে। গতকালকে আমি দেখলাম সরকারের পক্ষ থেকে নির্বাচন আচরণ বিধির একটা ধারা বসাইছেন যে নাবুট, একক প্রার্থীর বেলায় নাবুট। আচ্ছা, এখন এই যে একক প্রার্থীর বেলায় নাবুট দিলেন, কিন্তু আমরা যখন একাধিক প্রার্থী হব, আমার যদি 3 জনকেই পছন্দ না হয়, তাহলে কি আমি নাবুট দিতে পারবো না? তাহলে দরকার ছিল কি, অন্যান্য দেশে নাবুটের সিস্টেম আছে যে কজন প্রার্থী তার নিচে একটা লাইন থাকে, নাবুটের একটা অপশন। আচ্ছা, অর্থাৎ এই 3 জনকেও আমার পছন্দ হয় না, আমি নাবুট দিয়ে গেলাম। সেরকম ব্যবস্থা কিন্তু রাখে নাই। তা আমার তো এটা খুব একটা ভালো লাগে নাই। এখন যে অবস্থা আছে সেখান থেকে আমরা উত্তরণের আমি সেই কথাটা আসতেছি। জি জি। আর দ্বিতীয় একটা প্রভিশন, একক প্রার্থী যদি হয় কেউ, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হতো। বাংলাদেশের দল তো হাতে গোনা, মনে করেন যে কয়টা দল আছে, এই দল কয়টাই না, দল তো 150-এর উপরে। আমি ক্যান্ডিডেট, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছি, এরকম সম্ভাবনা আমি যখন দেখব, তখন একজন ওই ছোটখাটো একটা দলকে একজনকে দাঁড় করায় দিয়ে আমি বৈধ করে নেব। আচ্ছা, তো লাভ হলো কি? সুতরাং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য, নির্বাচনকে বিশ্বের কাছে বৈধতা দেওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়ার দরকার, সেই পদক্ষেপগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। সময় তো খুব কম আমাদের, তাহলে সময় খুব কম। আমি সেটাই বলতেছি। দেখুন, আমাদের সাভারের আমি একটু উদাহরণ দেই। ইউনু বদলি হয়েছে, যে ইউনুকে এখানে ট্রান্সফার করেছে সাভারে, তার বিরুদ্ধে একটা ব্লেম উঠছে, সে ছাত্রলীগের ছিল, আচ্ছা, আওয়ামী লীগের ছিল। এখন এই জায়গায় ইউনু আসে না। নির্বাচনের সময় তো ইউনুরা পালাবে, নির্বাচন ফেলে রেখে নির্বাচনের দায়িত্ব পালন করবে না কেন? এই যে নির্বাচন, ইউনুকে বদলি করলেন, ইউনুর বিরুদ্ধে অভিযোগ আইল, বদলি বন্ধ হয়ে গেল। এখন আর এক উপজেলার থেকে দাঁড় করে এনে ভারপ্রাপ্ত করে আপনি উপজেলা চালাচ্ছেন। তো নির্বাচনের সময় যদি এই বিষয়গুলো হয়,
তাহলে এই দায়িত্বগুলো, প্রশাসনিক দায়িত্বগুলো কে পরিচালনা করবে? আরেকটা জিনিস, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো দরকার, সর্বপ্রথম হলো রাজনৈতিক দলগুলাকে এক করা। সেটি আজকে দেখেন আপনি, এক জামাত ইসলাম ছাড়া কেউ মাঠে ভোট চাচ্ছে না। ওই যে বললো যতটুকু বলছে, হয়তো ওর ওখানেও বলছে নতুন হিসাবে একটু আগ্রহ করে, কিন্তু অনেক জায়গায় কিন্তু এখন পর্যন্ত বিপি নূরের পক্ষ থেকে, দলীয় পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে ওই ধরনের কোনো নির্দেশনা আমরা নির্বাচনের মাঠে দেই নাই। আচ্ছা, সেটি হয়তো বা আরো 3 মাস সময় সেটা আছে। আমি আমি জি, আমি এটা অপারগতা বলি নাই জি, বা জি। এটা বলি নাই, মানে প্রস্তুতির কথাটা বলতেছি। আচ্ছা, এনসিপিও সেরকম নাই, বিএনপিও সেরকম ভাবে বিএনপিও সেরকম ভাবে নাই। এই আন্দোলন করতে আর দাবি দাওয়া আদায় করতে আর বিভিন্ন ব্লেম দিতে দিতেই মনে করেন সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আচ্ছা, জাতীয় পার্টিকেও আজ পর্যন্ত নির্বাচন করতে দিবেন কি দিবেন না, জি, এই ব্যাপারে কোনো ক্লিয়ার কোনো দেন নাই। তাহলে কিভাবে নির্বাচনটা হবে? সেটি সরকার হয়তোবা এর মধ্যে, নভেম্বরের মধ্যে হয়তোবা একটা জায়গায় হয়তোবা পৌঁছতে পারে আর কি সরকার আর কি। আমি আপনার কাছে আসবো একটু, শামীমুর রহমান সাগর। সেটি হচ্ছে যে দেশের যে ক্লান্তি লগ্ন, আপনি আমাদের সাথে একমত পোষণ করবেন যে রাজনৈতিক অস্থিরতা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটছে, সবকিছু মিলে এই অবস্থা থেকে আমাদের উত্তরণের পথকে, অনেকে বলছে নির্বাচিত সরকার আসলেই বা নির্বাচন হলে হয়তোবা এটিকে শেষ হয়ে যাবে বা এটি সমাধান, আশু সমাধান হবে আর কি। কি মনে করছেন আপনি, ছাত্র রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত? জি, ধন্যবাদ। আসলে বর্তমান যে অবস্থা বা বর্তমান যে প্রেক্ষাপট, আপনি নিজে এটি নিয়ে আশঙ্কা করছেন না? জি অবশ্যই আমিও আশঙ্কা করছি। কারণ হচ্ছে বর্তমানে মানে আমরা যে সরকার প্রত্যাশা করছি বা করছিলাম, একটা জাতীয় সরকার হইলে, সকল দলের অংশগ্রহণ একটা সরকার হইলে, আপনাদের দল থেকে চেয়েছিল এরকম, মনে হ্যাঁ, জাতীয় সরকার চেয়েছিল, কয়েকটা হ্যাঁ। উত্থাপন করেছিল। হ্যাঁ, উত্থাপন করেছিল, প্রস্তাব দিয়েছিল। হুম, হুম, হইলে হয়তোবা আমাদের যে এই অস্থিরতা থাকতো না, বা থাকলেও অনেকখানি কমে আসতো হুম, হুম। এই 1.5 বছরে। তো যেহেতু জাতীয় সরকার হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আসলে তারপরে আমাদের ডক্টর ইউনূসের প্রতি একটা আস্থা ছিল বা ভরসা ছিল বা একটা বিশ্বাস ছিল যে আসলে সে সব কিছু মিলেই সবাইকে সাথে নিয়েই একটা সুন্দর এবং গ্রহণযোগ্য মানে একটা নির্বাচন আমাদের উপহার দিতে পারবে, বা নির্বাচনের আগ পর্যন্ত যে অবস্থা বা যে সময়, এই সময়টা সে সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে, অনেক কিছু পরিবর্তন করতে বা পারবে। অনেক কিছুই পরিবর্তন করতে পারবে। কিন্তু এই ডাক্তার ইউনূস স্যার আসার পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম যে সে যেখানেই হাত দিচ্ছে ওইখানে আসলে নষ্ট, মানে ওইটা যে নষ্ট, এটা নিয়ে কতটুকু কাজ করতেছে আমি যে সঠিক জানি না, তবে মনে হয় না সফল হচ্ছে। তারে হয়তো বা কাজে সহযোগিতা করছে না অনেকেই, হয়তো বা কেউ বিরোধিতা করছে, হয়তো বা ইচ্ছায় বা অনিচ্ছায় করছে, যার কারণে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এবং এইটা থেকে উত্তরণের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে আসলে যে সরকারই আসুক, যেহেতু নির্বাচনের মাধ্যমে আসবে, সাধারণ মানুষের সমর্থন থাকবে সেখানে, এবং যারা নির্বাচনে আসবে সবাই তো রাজনীতিবিদ আসবে। শিওর। এখন যারা দায়িত্বে আছে তারা কেউ কিন্তু রাজনীতিবিদ না, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত বা বিভিন্ন সেক্টরে তারা ছিল। রাজনৈতিক যে একটা এনসিপির কয়েকজন আছে দক্ষতা, সেখানে, এনসিপি বা হচ্ছে যে এনসিপি থাকলেও এনসিপির কিন্তু যারা আছে তারা কিন্তু আমাদেরই সাবেক সহযোদ্ধা, আচ্ছা, বা তারা হচ্ছে একটা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তারা সামনে আসছে। তো তাদেরও যে এরকম একটা ভূমিকা আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে পারি, মানে লক্ষ্য করি। তো সেই জায়গা থেকে নির্বাচন ব্যতীত কোনোভাবেই এই বর্তমান অবস্থা থেকে নির্বাচনী কোনো সংখ্যা কি আপনি দেখছেন যে নির্বাচন হবে না বা নির্বাচন হওয়ার পিছনে অনেক কিছু হচ্ছে? সংখ্যা তো অনেক। বর্তমান যে অবস্থা দেখছি যে নির্বাচন যে হবে বা নির্বাচন যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র এই ইউনূস স্যার রক্ষা করতে পারবে কিনা, বা তার যে বাহিনী আছে বিভিন্ন বাহিনী, সেই বাহিনী কতটুকু রক্ষা করতে পারবে, সেইখানে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে কিনা, নাকি সেই 14-18 মতো ইয়ার মতো নির্বাচন হবে, সেই সংখ্যাটা আমাদের ভিতরে আছে। তবে আমরা আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন নির্বাচন অনেক সুন্দর হয় এবং গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচন হয়। সেই জায়গা থেকে আমরা ভোটারদের সাথে সরাসরি সাক্ষাৎ করছি, তাদেরকে সাহস দেওয়ার চেষ্টা করছি যে আগামী নির্বাচন অনেক সুন্দর হবে, আপনারা সুন্দরভাবে ভোট দিতে পারবেন। এই যে একটা প্রচার, সেটা আমরা করে যাচ্ছি। তবে আমাদের জায়গা থেকে এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা আরও সুন্দরভাবে, আরও গোছালোভাবে আপনাদের যে বাহিনীগুলো আছে এবং যাদেরকে দিয়ে নির্বাচন পরিচালনা করবেন, তাদেরকে আরও সুন্দরভাবে প্রয়োজন প্রশিক্ষণের মাধ্যমে হলেও একটু কাজ করানোর প্রয়োজন।
এইখানে হচ্ছে বর্তমান যে প্রশাসন আছে সবাই কিন্তু সেই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত প্রশাসন। এখন তারাও কিন্তু তাদের জায়গা থেকে সঠিকভাবে নির্বাচন হোক এটাও কিন্তু চাইবে না। আচ্ছা, তাদের জায়গা থেকে একটা ত্রুটি রাখার চেষ্টা করবে, যেহেতু ইউনূসের আমলে নির্বাচন হচ্ছে, ইউনূসে সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, সেটাও তারা প্রমাণ করার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে এই সরকারের উচিত, যেহেতু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে ফেব্রুয়ারিতে, তো এই ফেব্রুয়ারির আগে ভালোই সময় আছে, এই সময়ের মধ্যে তাদের প্রশাসন থেকে শুরু করে একেবারে রুট লেভেল পর্যন্ত যারা নির্বাচনী কাজে নিয়োজিত থাকবে প্রত্যেককেই প্রশিক্ষণের মাধ্যমে একটা সুন্দর ভোট ব্যবস্থা তৈরি করা, তাহলেই সম্ভব সুন্দর নির্বাচন। ইমতিয়াজ ভাই, শেষ করতে হবে আমাদের, কি কি করা যেতে পারে আর কি? দেখুন, এই যে পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলা অভিযোগ আনছি, গতকালকেও দেখলাম বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছে, যেমন হাসনাত আব্দুল্লাহ বলছে যে ডিসিএসপি বাগাবাগি শুরু হয়েছে, মানে কিছু নিতেছে জামাত ইসলামী, কিছু নিতেছে বিএনপি। দেখুন, নির্বাচনকে সুষ্ঠু করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ অবস্থানে যেতে হবেই, এর কোনো বিকল্প নাই। এখন আমি তো মনে করি এই আওয়ামী লীগ সরকারের যে ছিল, কিন্তু এনসিপির সাথে জামাতের একটা দূরত্ব বেড়েছে কিন্তু। আচ্ছা, আমি যে কথাটা বলতে শেষ করতে হবে, আমি শেষ করতেছি। এই আওয়ামী দুঃশাসনের সাথে যে সমস্ত অফিসাররা ছিল এরা কিন্তু এখনো রয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো বিএনপি সাপোর্টের বা জামাত সাপোর্টের লোকজন তারা পছন্দ মতো বসাইছে, এরা তো যার যার দলের কথা বলবেই, বলবে না? বলবে। তা আমার মনে হয় আওয়ামী লীগ যেহেতু ফিল্ডে নাই, নিষিদ্ধ দল, নির্বাচন করার সুযোগ নাই, ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের যে কাঠামোগুলা সরকারের মধ্যে রয়ে গেছে, ওদেরকে দায়িত্ব দিলে মনে হয় সুন্দর হইব, কারণ ওরা কারো পক্ষ নিতে পারবো না, দল নাই, আমার মনে হয়। না, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, আপনাদের সিনিয়র নেতৃবৃন্দের যে বক্তব্য সেই অনুযায়ী কিন্তু আবার আওয়ামী লীগ যে আপনাদের মাধ্যমে যে এখানে আসার একটা পায়তারা করছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাই প্লিজ, অনেকেই বলে আমাদের এই মিছিল দেখে, সমাবেশ দেখে যে এখানে আওয়ামী লীগ ভর করছে। হ্যাঁ, ভর করছে। কই আওয়ামী লীগের লোক তো আমরা এলাকার মধ্যে, মহল্লার মধ্যে ওষুধ খাইবার টোকায় পাওয়া যায় না, কোথা থেকে আসছে, এটা কোনো কথা না। আর আরেকটা জিনিস, আমাদের নেতা বলছে, আমাদের রংপুরের মেয়র বলছেন, চেয়ারম্যান বলছেন যে যারা নাকি আওয়ামী লীগের মধ্যে ফ্রেশ মাইন্ডেড লোক আছে তারা আমাদের দল থেকে নমিনেশন নিতে পারবেন। এটা তো এনসিপির নাহিদও বলছে যে আপনারা অন্যান্য দল করতে পারবেন, অন্যান্য দলে যেতে পারবেন, তাদের যে ভোটটা, সেই ভোটাররা তো কোনো দোষ করে নাই গে, সমর্থকরা দোষ করে নাই গে, দোষ করলে নেতা কর্মীরা করছে, তাহলে তারা কি ভোটটা দিবে না? তারা তো যে কাউকে ভোট দিবে। এখন এনসিপিরে ভোট দিলে ওরা ভালো হয়ে যাবে, কি বলে না, তোমাদেরকে দিলে হয়ে যাবে, বিএনপিরে দিলে হয়ে যাবে, জাতীয় পার্টিরে দিলে দোষ হবে কেন? কেন এটা? আপনি এক কথা বলতে চাচ্ছিলেন যে আসলে অপরাধী কেউ, আওয়ামী লীগের অপরাধী কেউ এখনো জাতীয় পার্টির ছায়াতলে অবস্থান করেনি? অবশ্যই না। আচ্ছা আচ্ছা, দেখান না, প্রমাণ করান, একটা লোক যদি প্রমাণ করাইতে পারেন যে এই লোকটা আওয়ামী লীগের ছিল, জাতীয় পার্টিতে আসছে, অথবা জাতীয় পার্টির মিছিলে আসে, তাকে গ্রেফতার করে প্রমাণ করেন। জি না, যদি আমার কথা হচ্ছে যদি তারা ভর করে না থাকে তাহলে এই জাতীয় পার্টির সেন্ট্রাল লিডার বা হচ্ছে ভাই যেটা বললো হচ্ছে রংপুরের সিটি মেয়র সাবেক, তো ওনাদের কেন এই উদ্ভট মানে শব্দগুলো ব্যবহার করতে হবে? না, এটা অনেকেই বলছে, এটা আমাদের শেষ করতে হবে যে অন্যান্য দলে আসতে পারে, তা আমরা তো ভোটার, আপনি যখন ভোটারের কাছে যান, ভোটাররা ভোট দিবে, ভোটার আর হচ্ছে প্রতিনিধি। ভাই প্লিজ, ভোটারের কাছে গেলে কি কে আওয়ামী লীগের ভোটার, কে বিএনপির ভোটার পয়সা ভোট চান? না, ভোটাররা কিন্তু মনোনয়ন নেয় না। আমরা জাতীয় পার্টির সম্পাদক মন্ডলীর মিটিং এ 2024 সনের নির্বাচনে আমরা 64টা জেলার মধ্যে আমরা 63টা জেলা আমরা প্রতিবাদ করছিলাম যে আমরা এই নির্বাচনে যাব না, তাহলে আমরা অপরাধী? তাহলে আমরা কেন নির্বাচন করতে পারবো না? নিশ্চয়ই আমরা তো অপরাধী না, আবেগের জায়গা, আমাদের দলগুলো তো অপরাধী না। জি, আমার নেতা হয়তো ভুল করতে পারে, যদি কইরা থাকে সেটার বিচার হোক। হ্যাঁ, সেটা আপনারা দলীয় ভাবে বিচার করেন। সেটা আমরা করছি,
দলীয়ভাবে এটা না বিচার করে করছি। আপনাদের আমরা 64 ইমতিয়াজ ভাই জেলার, আমাদের- প্লিজ এক সেকেন্ড, আমরা 64টা জেলার নেতাকর্মী সাক্ষ্য দিচ্ছি, সাপাই সাক্ষী দিচ্ছি যে জিএম কাদের এই ইয়ের সাথে জড়িত ছিল না, তাকে অন্যায়ভাবে করা হয়েছে, যারা করছে সহযোগিতা করছে আমাদের দলের 2-4 জন, তাদেরকে আমরা বহিষ্কার করে দিয়েছি। জাতীয় পার্টির যিনি প্রধান জি। তিনি কিন্তু এই গত পরশুদিন সে একটা বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে ছাড়া জাতীয় পার্টিকে ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া এটা তো হবে আমরা না। বলছি। এটা বলছে না, আপনি এটা- শত্রু এইখানে বন্ধু, শত্রু সে বন্ধু। সে আমরা একজন অবশ্যই আমরা কোনো না কোনো সে সাইড একজন দিব। নিষিদ্ধ আমরা ঘোষিত। নির্বাচন বর্জন করব, সাথে আরো যারা তা আছে করেন। তাকে নিয়ে এই করব। অধিকার আপনার আছে, কেন এই করবো না নির্বাচন আমরা? বর্জন করার অধিকার আপনাদের আছে, আমরা আশা করছি। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদেরকে বাদ দিবেন, হ্যাঁ। নির্বাচন করতে দিবেন না, আমরা পরিষ্কার করে দিবেন। আমরা কি আমরা পয়সা থাকার শোনেন, জন্য আমরা বুড়িগঙ্গার নদীতে যে বলি, ঝাঁপ বলি। দিয়ে মরবো? বলি, এই দেশের বলি। নাগরিকতা বাদ দিয়ে যে আমাদের চলে শেষ যাবো? বলি হয়েছে, আমি আমরা বলি, ট্যাক্স শোনেন। দেই না? জি আমি বলি আমরা ইমতিয়াজ ভাই আমাদের শেষ করতে হবে। আমাদের আমরা আপনাদের রাজনৈতিক দলের অনেকগুলো নিবন্ধন বিষয় নিয়ে বাতিলের জন্য আন্দোলন করছি। এগুলো আমরা আপনাদের কিন্তু প্রতি আমার শুনেন, অনুরোধ। আপনি আমরা ভাই প্লিজ শুনেন, আমি বলি। আমি বলি ভাই, জি, শেষ করতে হবে। আপনি ইমতিয়াজ ভাই একজন আমাদের- কেন্দ্রীয় নেতা এবং জেলার নেতৃত্ব আছেন, আপনাদের নেতাদেরকে বুঝান। জি আমাদের শেষ করতে যদি হবে। কেউ বুঝাবো, অন্যায় বুঝাবো। করে থাকে তার ভাই, বিচার আমারটা করেন। শেষ দেয়, আমারটা জি, শেষ দেয়। সমস্যা হচ্ছে যে শেষ করতে আমরা হবে। আমরা 10 সেকেন্ডের আপনার মধ্যে শেষ করতে রাজনৈতিক হবে। দলের নিবন্ধন বাতিলের জন্য আন্দোলন করতেছি, ঠিক আছে, কিন্তু আপনার নেতা যেটা বলছে, যেটা ইতিপূর্বে আগুন দিতে আসলেন কেন? না, শুনেন, আগুন দিলেন কেন? আমি যেটা বলি শুনেন, জি। আমাদের মিছিলে হামলা করেন যে কেন? রাজনৈতিক দল জিএম নিষিদ্ধ কাদেরের হয়েছে, বাড়িতে হামলা করেন কেন? ইতিপূর্বে যে আন্দোলন রাজনৈতিক করেন? দল নিষিদ্ধ হয়েছে সেই রাজনৈতিক দলকে না, রাজনৈতিকভাবে আগামী আন্দোলন নির্বাচনে করেন? আনার জন্য কিন্তু সে কথা বলছে। না, না, বক্তব্য দিচ্ছে। আমরা আশা করছি যে নির্বাচন আসার আগ পর্যন্ত ইমতিয়াজ ভাই তারা এই- অনেকগুলো বিষয়ে তারা কথা বলা election দরকার ছিল, আসবে, আসলে সময় বলেন। স্বল্পতার কারণে পারছি না। আওয়ামী লীগের সাথে আপনাদের দুজনকে সরকারি অসংখ্য দল। ধন্যবাদ জানাচ্ছি। সবাই- আমরা আশা করছি নির্বাচন আসার আগ পর্যন্ত, ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন আসার আগ পর্যন্ত সরকার অবশ্যই সবগুলো দলকে নিয়ে, যারা নির্বাচন অবশ্যই এবং যাদের গ্রহণযোগ্যতা আছে প্রত্যেককে নিয়ে সরকার বসবে এবং তাদের একটা সমাধান হবে এবং সবাইকে নিয়ে নির্বাচনে যাবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের এই বিশেষ আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে দেখা হবে আবার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।